প্রথমে প্রশ্নটা খুব ছোট করে উত্তর দিয়ে দিই। এখানে আরও কিছু ইস্যু যেহেতু আসে সেগুলো নিয়ে একটু কথা বলতে হয়। ছাত্রলীগের যেই পুনর্বাসনের যে ইয়েগুলো বলেছেন আপনি, সেগুলো হচ্ছে যদি তথ্য প্রমাণ গোপন করে আমাদের সাথে এরকম অনেক জায়গায় হয়েছে। আবার কিছু জায়গা আছে, যেমন আমি আপনার একটা এক্সাম্পল দিই। পাবনা মেডিকেল কলেজ যেই কলেজটা আছে, ওই জায়গাতে আমরা যখন ছাত্রদলের ৩১ দফা প্লাস হচ্ছে ছাত্রদলের যে কর্মসূচি নিয়ে সেখানে গেলাম, তো সেখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে এমন কোনো ছেলে নাই যাকে ছাত্রলীগের পোস্ট দেওয়া হয়নি। প্রত্যেকটা ছেলে, ওখানে মেয়ে বেশি, মোটামুটি সব ছেলেকে ছাত্রলীগের পোস্ট দেওয়া হয়েছে। কিন্তু সেখান থেকে কিছু ছেলে যারা হচ্ছে ওই অভ্যুত্থানে পাবনা মেডিকেলকে স্বাধীন করেছে এক কথা, তো তারা ছাত্রদলে এবং তারা তাদের এসিআর দেখিয়েছে, আমাদেরকে কনভিন্স করেছে যে আমরা এইভাবে ছাত্রদলটা আসলে উন করেছে। তো সেই জায়গাতে যারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে আমাদের সাথে যোগ দিয়েছে তাদেরকে আমরা নিয়েছি কিছু, কিন্তু যারা তথ্য গোপন করে ছাত্রদলে এসেছে ছাত্রলীগ থেকে তাদেরকে আমরা সাথে সাথে বহিষ্কার করেছি। এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বহিষ্কারাদেশগুলো হয়েছে সেটা একটা মানে একেবারে স্পেসিফিক উদাহরণ। দুটো ব্যাপার এখানে বলে, সবাইকে বহিষ্কার করেছেন এই কথাটা বোধহয় এখনো আছে আপনাদের কমিটির ২-৪ জনের কথা আমরা জানি। এই বিষয়টা যদি থাকে তাহলে সে ধরনের তথ্য মানে যদি কনভিন্স না হয় কোনোভাবে, তারা যদি প্রমাণ করতে না পারে তাহলে অবশ্যই তাদের ব্যাপারে অবশ্যই আপনার সাংগঠনিক দায়িত্ব নেওয়া হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। দুইটা ব্যাপার একটু বলে রাখি এখানে, যেহেতু আমার সাইব ভাই বলে ফেলেছেন যে ফ্যামিলি কার্ডটাকে আমরা ইস্যু করছি, এখানে প্রথমত তুলনাটা খুবই লেম হয়েছে, মানে কোথায় জান্নাতের টিকিট আর হচ্ছে ফ্যামিলি কার্ডের টিকিট। এখন যাই হোক, যদি ইস্যুটা যেহেতু এখানে চলে এসেছে, আমার মনে হয় না যে দুইটা ইস্যু পাশাপাশি থাকার কথা। আপনি ধরুন বাংলাদেশ এই জুলাই অভ্যুত্থানের পরে কিংবা আগেও যদি আমরা ধরি 2022 সাল থেকে শুরু করে 23 সাল থেকে আমরা কিন্তু 27 দফা থেকে 31 দফা হয়ে 2016 সালে ভিশন 2030 এভাবে কিন্তু, এবং তারও আগে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়ে বিএনপির রাজনীতিটা শুরু করেছেন, এবং বিএনপি সবসময় কর্মসূচি ভিত্তিক এবং আদর্শ ভিত্তিক রাজনীতিটাকে প্রাধান্য দিয়ে এসেছে। এবং সেই কর্মসূচি এবং আদর্শ ভিত্তিক রাজনীতির একটা পার্ট হচ্ছে আমাদের 31 দফা, এবং পরবর্তীতে এখন যে আমরা নির্বাচন ইশতেহারটা ঘোষণা করব সেখানে আমরা জনগণের কল্যাণে কিছু কি কি ইনিশিয়েটিভগুলো নেওয়া যায় সেই ব্যাপারগুলো আমরা জনগণের সামনে তুলে ধরছি। এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে এগুলোর ভিতরে, হ্যাঁ ওনার কথা এক জায়গাতে অবশ্যই কারেক্ট যে এই কার্ডগুলোকে ইস্যু করে বাংলাদেশে বিভিন্ন সময় করাপশন হয়েছে, তো সেটা তো আমরা মানি, সে বাস্তবতা আমাদের মাথায়ও আছে। কিন্তু ওনারাও আবার নতুন বন্দোবস্তের কথা বলছেন। আমরাও মনে করি যে বাংলাদেশ নতুন দিকে এগিয়ে যাবে, রাজনীতিটা নতুনভাবে শুরু করতে হবে, জনগণের কল্যাণে রাজনীতি শুরু করতে হবে। সেটা কি আপনারা করতে পেরেছেন? পারিনি, আমরা তো নতুনভাবে আমরা যে ওয়াদাগুলো করছি, আমরা তো ইতিমধ্যে জানি যে মৎস্যজীবী কার্ড হয়েছে, বিজিএফ কার্ড হয়েছে, বিভিন্ন কার্ডগুলো তো দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। সেটা আপনি গত 15 বছরের নির্বিচারে হয়েছে, তার আগে যে হয়নি আমি অস্বীকার করছি না, হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে আগামী দিনে যে ফ্যামিলি কার্ড বলুন বা কৃষি কার্ড, যে দুটা কার্ডের কথা আমরা বলেছি, একই সাথে আমরা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বিভিন্ন রকমের সংস্কার বাস্তবায়নের যেই বা জনগণের কল্যাণে কি কার্যসূচি নির্ধারণ করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এই কার্ডগুলোতে আমাদের সাইফ মুস্তাফা যেটা বলেছে যে দুর্নীতির কথাটাও এখানে দুর্নীতিকে রোধ করার জন্য, আরেকটা হচ্ছে যে ভোটারদেরকে আপনারা কোনো ভোটারদেরকে আমরা এই ধরনের কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না যে আপনি বিএনপিতে ভোট দিলেই হবে। আমরা বলছি যে আমাদের অফিশিয়াল বক্তব্য যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, এটা কিন্তু দল দিচ্ছে না, মানে প্রথম সরকার দেবে, তাহলে সরকার প্রত্যেকটা ফ্যামিলিকে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবে এবং প্রত্যেকটা কৃষককে, প্রকৃত কৃষককে কৃষি কার্ডের আওতায় নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট। এখন কেউ যদি সেটাকে নির্বাচনী জায়গাতে করতে থাকে, সেটা যদি কোনো রকমের ডকুমেন্টস থাকে যে এটাই কৃষক কার্ড, হ্যাঁ উনি আমাকে কিছুক্ষণ আগে যে ইয়েটা দেখিয়েছেন, একজন প্রার্থী তার প্রচারণার ভিতরে তার রাখে এটা ধানের শীষ এবং এটার লাভ হচ্ছে আপনি এই ফ্যামিলি কার্ডটা পাচ্ছেন, এরকম কিন্তু হচ্ছে। এটার অর্থ এটা না যে আপনাকে ফ্যামিলি কার্ডটা দিয়ে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে প্রচারণার একটা ধারা। আমরা কিন্তু যেই ইশতেহারের একটা অংশ আপনারা জনগণের সামনে প্রস্তাব করছেন, কিন্তু আমি বুঝলাম আপনার বক্তব্য, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা নিয়ে যে দুর্নীতি হবে না সেটা আমরা কি করে বিশ্বাস করব? কারণ আপনি পরিবর্তনের কথা বলছেন, আমরা সবাই পরিবর্তনের কথা বলছি, কিন্তু পরিবর্তন আমরা সবাই বলছে আমরা করব, কিন্তু হচ্ছে না, করে দেখাতে পারছেন না। আমি একটু উদাহরণ দিই, ছাত্রদল সম্পর্কে একটু বলি। রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিইউতে 4 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মারা গেছেন উচ্চ মাধ্যমিকের ছাত্র সাকিবুল ইসলাম রানা। এর বাইরেও আরও অনেক ঘটনা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ফেস্ট 2025 অনুষ্ঠানে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করায় 2 ছাত্রসহ কয়েকজনকে গালাগাল হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। চাঁদা না দেয়ায় রং মিস্ত্রিকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতার বিরুদ্ধে। এই অভিযোগগুলো কেন উঠবে যদি আপনাদের বিরুদ্ধে পরিবর্তন আসে? হ্যাঁ, আমি কিন্তু একাধিক অভিযোগ এরকম আছে। আমি তো বলছি দায়গুলো আমরা স্বীকার করছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আমি একটা জায়গাতে কিন্তু উনি যে কিছুক্ষণ আগে বললো না যে জামাত নেতারা দর্শন করছে বা এটা করছে, এগুলো কিন্তু ব্যক্তিগত পর্যায়ে সবাই এক একজন এক এক রকমের তার লোভ লালসা আগ্রাসন, হিউম্যান বিইংয়ের তো কিছু জিনিস আছে, গ্রিফ গ্রাইভেন্স, এগুলো তো আছে, সেই জায়গা থেকে তারা করছে এবং সেগুলোর ব্যাপারে আমরা
জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। আমাদের বাস্তবতা হচ্ছে এই বাস্তবতাটাকে আমরা মাথায় নিয়ে আগামী দিনে এই যে কার্ডগুলো বলেন, জনগণের কল্যাণের স্বার্থে যে কোনো বাজেট বলেন, আপনি কার্ড বাদ দেন না, আপনি একটা বাজেট ঘোষণা করবেন, সেটার ইমপ্লিমেন্টেশনে যে দুর্নীতি হবে না সেটাকে কিভাবে এনশিওর করবেন সেই ধরনের মেকানিজম তৈরি করার জন্য কিন্তু বিএনপি একাধিক কমিশনের প্রস্তাবনা কিন্তু তার 31 দফায় দিয়েছে। সেগুলো কিন্তু এই ঐকমত্য কমিশনের মাধ্যমে কিছু কিছু কমিশন ইতিমধ্যে মানে প্রতিষ্ঠা করা হয়েছে। সো বিএনপি কিন্তু এই জায়গাতে দায়বদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ যে আমরা আগামী দিনে এই দুর্নীতিকে তো আপনি জিরোতে আনতে পারবেন না কখনোই, কিন্তু আমরা এটা আস্তে আস্তে এটাকে 0% নিয়ে আসার একটা প্রক্রিয়া যেটা এটা আমরা বিদ্যমান আমাদের শেষ করতে হবে, একেবারেই সময় শেষ। আমি সাইফ মুস্তাফিজ, আমি আপনার কাছে শুনি যে এবার 30 সেকেন্ডস। আচ্ছা, আর এখানে যেটা জামায়াতের যে ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছিল, যে দ্বিচারিতা, সেটা কিন্তু নানাভাবে প্রতীয়মান। আপনি যদি বলেন যে তাদের এক কথা কিন্তু এক একবার এক এক রকম থাকে। উনি যে বলছিলেন যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন, ইসলামী খেলাফতের ভিতরে হিন্দুদের অবস্থান কি হবে, বিধর্মীদের অবস্থান কি হবে, যাদেরকে তারা বিধর্মী বলে মানে ইসলাম অমুসলিম বলে, তাদের অবস্থানটা কি হবে, তাকে তো আমরা জানি ইসলামী খেলাফতে তাদেরকে জিজিয়া করার মাধ্যমে থাকতে হয়। কিন্তু জামাত ইসলাম কিন্তু কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে আইন প্রণের ভূমিকা নিয়ে আসছে, এটাও কিন্তু এক ধরনের দ্বিচারিতা। আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, একদিক দিয়ে তারা কিন্তু ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধকে ডিজাউন করে, আবার কিন্তু তারা মুক্তিযোদ্ধাকে কিছুদিন আগে সহযোগী মুক্তিযুদ্ধ দাবি করেছে, সেই চেতনাটা রাজনীতিও করছে। অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্যান্টনমেন্টে রূপান্তর করা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নামে। এই প্রহসন যখন পরবর্তীতে আমরা যখন রাজনীতিটা শুরু করার জন্য স্ট্রাগল করে গেলাম, যখনই করেছি তখন আমাদের ভিতরে মব তৈরি হয়েছে। যখন পরবর্তীতে আমরা দেখলাম যে এই মবের পিছনের যারা কারিগর তারা এক একজন শিবিরের নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে এবং রাজনীতিটা কিন্তু তারা করে যাচ্ছে। সো এই যে দ্বিচারিতাগুলো, এগুলো কিন্তু দৃশ্যমান, বাংলাদেশের মানুষ অলরেডি দেখে ফেলেছে। জান্নাতি টিকেটের কথা বলবেন, সেটাও কিন্তু গ্রামাঞ্চলে সাংগঠনিকভাবে তারা করে।